শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমার এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এই করোনার মহামারীর মধ্যে তোমাদের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ক্লাসে তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আমি মুনিয়া জাহান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুলজি, চিটাগাং কলেজ, চিটাগাং। তোমরা জানো আমি চিটাগাং কলেজে কর্মরত আছি। তোমাদের সাথে অনেকগুলো ক্লাস আমি পেয়েছি। আজকে একটু নতুন করে পরিচয়টা দিলাম। মুনিয়া জাহান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুলজি। এখন আমি আজকে তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে প্রাণীবিদ্যা, অধ্যায় ৩, মানব শরীরতত্ত্ব, পরিপাক ও শোষণ। অর্থাৎ পরিপাক নিয়ে আজকে আমি তোমাদের ক্লাসটা নিব। আমার ক্লাসে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে বিভিন্ন অঙ্গের পরিপাক, মানে বিভিন্ন অর্গানে কিভাবে পরিপাক হয় সেটাই আজকে তোমাদের এই পাঠে তুলে ধরা হবে। এই পাঠ থেকে তোমরা যা জানতে পারবে সেটা হচ্ছে পরিপাক কি বুঝতে পারবে, বিভিন্ন এনজাইম সম্পর্কে জানতে পারবে। তোমরা একটু করে হয়তো বা ধারণা আছে তোমাদের যে এনজাইম কি। এনজাইম হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটা হচ্ছে কি করে বিভিন্ন বিক্রিয়াকে ধীর গতিতে নেয়, বিক্রিয়াকে ত্বরান্বিত করে। বেশিরভাগ ক্ষেত্রে বিক্রিয়াকে ত্বরান্বিত করে এনজাইম। ঠিক আছে, এবার আমি পরবর্তী লেকচারে যাচ্ছি। যদি আমরা পরিপাক সম্পর্কে জানতে চাই বা যে কোনো এক মানুষ যদি পরিপাক প্রক্রিয়া সম্পর্কে জানতে চায়, তাকে আগে পরিপাকের সংজ্ঞাটা জানতে হবে। পরিপাকের সংজ্ঞা হচ্ছে যে পরিপাক যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল, অদ্রবণীয়, অশোষণীয় খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে নির্দিষ্ট এনজাইমের সহায়তায় কোষ কর্তৃক শোষণ ও আত্তীকরণ উপযোগী সরল, দ্রবণীয় ও শোষণীয় খাদ্যতে পরিণত হয়, তাকে পরিপাক বলে। অর্থাৎ পরিপাক হচ্ছে একটা কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রসেস। কারণ আমি যখন পরিপাকটা বলবো তখন তোমাদের বলবো যে মেকানিক্যাল ডাইজেশন হয়, কেমিক্যাল ডাইজেশন হয়। অর্থাৎ সেই একটা প্রাণী, আমি যেমন পরবর্তী স্লাইডে দেখিয়েছি যে আমাদের বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন, প্রাণী মাত্রই তার গৃহীত খাদ্য থেকে এই শক্তি অর্জন করে। আমি প্রায় লেকচারে এবং আমি যখন জুলজির কোনো ক্লাসে যাই, বিশেষ করে ফার্স্ট ক্লাসে, আমি কিন্তু বলি হোয়াট ইজ লাইফ বা হোয়াট ইজ এনিম্যাল, প্রাণী। সেটা হচ্ছে সে অবশ্যই কি করবে, অ্যাডাপ্টেশনে যাবে, অভিযোজন করবে এবং রিপ্রোডাকশন, তার বংশকে সে পৃথিবীতে রেখে যাওয়ার একটা অনুপ্রেরণা বা একটা চেষ্টা অবশ্যই তার থাকে এবং সে পৃথিবীতে তার বংশ বিস্তার করে যায়। এইটাই হচ্ছে প্রাণীর প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। কিন্তু এই যে বললাম অভিযোজন করবে, বংশবৃদ্ধি করবে, কিন্তু তার জন্য কি শক্তি প্রয়োজন। এই শক্তিটা কোথা থেকে আসবে? এই শক্তিটা আসবে খাদ্য থেকে। দেহকে গৃহীত জটিল অণুর খাদ্য সামগ্রীকে সরল অণুতে পরিণত করে নিতে হয়। জটিল অণুর খাবারকে সরল করার যে কাজটা, সেটাই হলো পরিপাক। আর এর সাথে সম্পর্কিত তন্ত্রটি হলো পরিপাক তন্ত্র। কোষের বাইরে সংঘটিত পরিপাককে বলে বহিঃকোষীয় পরিপাক, যেটা এক্সট্রা সেলুলার ডাইজেশন হিসেবে তোমরা পড়ে থাকো বা প্রশ্ন আসতে পারে। এক্সট্রা সেলুলার ডাইজেশন বা বহিঃকোষীয় পরিপাক কি? তাহলে কোষের বাইরে সংঘটিত পরিপাকটাই হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। তবে কিছু নিম্নশ্রেণীর প্রাণীতে অন্তঃকোষীয় পরিপাকটাও সম্পন্ন হয়, যেটা ইন্ট্রাসেলুলার ডাইজেশন হিসেবে পরিচিত। অর্থাৎ যেসব পরিপাক কোষের মধ্যে হয় সেটা অন্তঃকোষীয়, সেটা খুব নিম্ন শ্রেণী, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া বা কিছু ব্যাকটেরিয়ার মধ্যে বা ভাইরাসের মধ্যে অন্তঃকোষীয় পরিপাকটা বা ডাইজেশনটা দেখা যায়। পরিপাক তন্ত্র। এখন আমি যেহেতু পরিপাক বলেছি, পরিপাকের সংজ্ঞা বলেছি, সেই পরিপাক তন্ত্রটা, সেই যে তন্ত্রটা বা যে সিস্টেমটা দিয়ে, যে সিস্টেমের মাধ্যমে জটিল খাদ্য হরমোনের প্রভাবে এনজাইমের সহায়তায় পরিপাক হয়ে খাদ্যের সারাংশ দেহের পুষ্টি যোগায় এবং অসার অংশ দেহ থেকে নিষ্ক্রান্ত হয়, তাকে পরিপাক তন্ত্র বলে। অর্থাৎ আমরা যে শক্তি পাই বা পুষ্টি পাই, সেটা কোথা থেকে পাই? খাদ্য থেকে।
এখন এই খাদ্যটা কোথায় কি সরাসরি তো আর পুষ্টিটা চলে আসছে না, নিউট্রিয়েন্ট যেটা বা নিউট্রিশন এর মাধ্যমে নিউট্রিশনটা যেটা পাই পুষ্টিটা, সেই পুষ্টিটা আসে হচ্ছে ডাইজেশনের মাধ্যমে। কিছু মেইন অংশ, মেইন পার্টটা পুষ্টি হিসেবে আসে, আর রিডিউস হয়, দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে যায় কিছু অপাচ্য অংশ বা অসার অংশ। এখন আমরা কি খাদ্য, সবকিছুকে কি খাদ্য বলবো? না। যেসব খাবার খেলে প্রাণী দেহের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, তাদেরকে আমরা খাদ্য বলবো। ইদানিং রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে শব্দটার সঙ্গে তোমরা বহুল পরিচিত, কারণ করোনা ভাইরাসের মধ্যে ডাক্তাররা বারবার বলছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে। ভিটামিন সি আমরা কোথায় পাবো? মালটা, লেবু বা বিভিন্ন টক জাতীয় ফলে, আমলকিতে। ভিটামিন ডি দুধেও পেতে পারো, ডিমেও পেতে পারো, কলিজাতে পেতে পারো। আর ভিটামিন এ পাওয়া যাবে কচুর শাক, লাল শাক, এসব। কারণ ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, সেটাও তোমরা জানো। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে এই খাদ্যের মাধ্যমে। এখন আসো, মানুষের পরিপাক নালীতে বিভিন্ন ধরনের জটিল খাদ্যের পরিপাক ৬টি ধাপে সম্পন্ন হয়। অর্থাৎ ingestion of food and water, এটা ফার্স্ট স্টেপ, দেন মেকানিক্যাল ডাইজেশন অফ ফুড, 3 নাম্বার কেমিক্যাল ডাইজেশন অফ ফুড। আমি যখন স্টেপ বাই স্টেপ, যেমন মুখ গহ্বরে যে পরিপাকটা বলবো, সেখানে আমি একবার মেকানিক্যাল ডাইজেশন বলবো, আবার কেমিক্যাল ডাইজেশন বলবো, আবার পাকস্থলীতে যখন বলবো মেকানিক্যাল ডাইজেশন বলবো, কেমিক্যাল ডাইজেশন বলবো। And 4 নাম্বার মুভমেন্ট অফ ফুড অ্যালং দ্য এলিমেন্টারি ক্যানেল, অর্থাৎ এলিমেন্টারি ক্যানেলে মুভমেন্ট কিভাবে করছে সেটাও আমি বলবো। অ্যাবসর্পশন অফ ডাইজেস্টেড ফুড অ্যান্ড ওয়াটার, যদি এটা পরিপাকের 5 নাম্বার স্টেপ, কিন্তু তোমরা যখন রেচন পড়বে সেই চ্যাপ্টারে কিন্তু ওয়াটার অ্যাবসর্পশনটা বিস্তারিতভাবে বলা আছে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইলিমিনেশন অফ আনডাইজেস্টেড ম্যাটেরিয়ালস, আনডাইজেস্টেড ম্যাটেরিয়ালস কিভাবে ইলিমিনেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ 6টা ধাপে কিন্তু পরিপাকটা তুমি পাচ্ছ, এটা আশা করি তোমরা মনে রাখবে। তারপর পরিপাক নালীর বিভিন্ন অংশ, মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, গ্রাসনালী বা অন্ননালী, পাকস্থলী। পাকস্থলী আবার 4টি অঞ্চলে বিভক্ত, যথা কার্ডিয়াক অঞ্চল, ফান্ডাস, রাউন্ড বডি রিজিয়ন, পাইলোরিক রিজিয়ন। এই 4টা সম্পর্কে আমরা একটু করে জানবো পরবর্তী স্লাইডে। ক্ষুদ্রান্ত্র 3টি অংশে বিভক্ত, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদান্ত্র আবার 3টা অংশে বিভক্ত, সিকাম, কোলন, মলাশয়। কিন্তু কোলনটা আবার 4টা স্টেপ বা ভাগ পার্টস যদি বলো, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এন্ড লাস্ট ওয়ান ইজ পাইলো। তাহলে আমরা একটা ছবি দেখি, হ্যাঁ, ছবি দেখলে তোমাদের জন্য ওটা বুঝতে সুবিধা হবে। এই যে এই ছবিতে দেখা যাচ্ছে মাউথ এন্ড মাউথ ক্যাভিটি এন্ড দেন ফেরিংস। মাউথ ক্যাভিটিতে কিন্তু আবার স্যালাইভারি গ্ল্যান্ড আছে, 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড, ওটা আমি পরবর্তীতে বলছি। এই যে মাউথ এন্ড মাউথ ক্যাভিটি এন্ড ফেরিংস, এন্ড নেক্সট ওয়ান ইজ ইসোফেগাস। এই যে ফ্যারিংস এর এখানে আমরা ষড়যন্ত্র বলি, এই যে খাবারটা যখন এখান থেকে প্রবেশ করছে, এই ষড়যন্ত্রের কাছে এসে যদি খাবারটা যদি এই দিক দিয়ে চলে আসে, তাহলে কিন্তু কোনো ঝামেলা হয় না। কিন্তু ষড়যন্ত্রের কাছে যদি খাবারটা পৌঁছে, তখন কিন্তু মানুষের কাশি হয়, সমস্যা হয়। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা ষড়যন্ত্রে প্রবেশ করে, বড় রকম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, অনেকে মারাও যায় অনেক বাচ্চারা। সেজন্য বাচ্চাদেরকে খাওয়ানোর সময় খুব কেয়ারফুল থাকতে হয়, যাতে এটা সরাসরি এই ইউসোফাগাস এই নালীটা দিয়ে চলে আসে, ষড়যন্ত্রের কাছে যাতে না যায়। এবার আসো লিভার, এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি বা যকৃত। লিভারের বাংলা তো যকৃত জানোই, সেটা হচ্ছে পরিপাক গ্রন্থির মধ্যে বা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি যদি কোশ্চেন আসে, যকৃত। যকৃত, তারপর আসো পাকস্থলী বা স্টোমাক। এখন আমরা স্টোমাকের পরিপাক সম্পর্কে, তো স্টোমাকে কিভাবে মেকানিক্যাল ডাইজেশন হয়, কেমিক্যাল ডাইজেশন হয় বলবো, তার আগে স্টোমাকের সাথে আরেকটু পরিচয় করে দেই। স্টোমাকে 4টা অংশ থাকে, কার্ডিয়াক স্টোমাক, অন্ননালীর পরবর্তী হৃৎপিণ্ডের নিকটবর্তী। এই যে খেয়াল করো, আমি যে অন্ননালীটা বললাম, এই অন্ননালীর নিচে থেকে পাকস্থলী
আছে। এখানে যদি আমি রক্ত সংবহন তন্ত্রটা থাকতো এই ছবিতে, তাহলে দেখতে পারতে যে এটা হৃৎপিণ্ডের কাছাকাছি। নিকটবর্তী অংশই হলো কার্ডিয়াক পাকস্থলী। অন্ননালী ও কার্ডিয়াক পাকস্থলীর সংযোগস্থলে কার্ডিয়াক স্ফিংক্টার নামে একটি পেশী বলয় বা কপাটিকা থাকে। এই বলয়ের নিকটবর্তী পাকস্থলীর অংশটাই হচ্ছে ফান্ডাস। ফান্ডাস আমি একটু আগে একটা স্লাইডে বলেছি, এই যে ফান্ডাস, এই ফান্ডাসটা হচ্ছে কার্ডিয়া হৃৎপিণ্ড ও অন্ননালী ও কার্ডিয়াক পাকস্থলীর সংযোগস্থলে কার্ডিয়াক স্ফিংক্টার নামে একটা পেশী বলয় বা কপাটিকা। এই বলয়ের নিকটবর্তী অংশটাই হচ্ছে ফান্ডাস। আশা করি বুঝতে পেরেছ, সমস্যা থাকার কথা না। তারপর এই তার মানে কার্ডিয়াক পাকস্থলী, ফান্ডাস, আমি দুইটা বললাম। এবার ফান্ডাসের পরবর্তী মধ্যাঞ্চলকে বলছে পাকস্থলীর দেহ, যেটা হচ্ছে বডি অফ স্টোমাক। তারপর আসছে পাইলোরিক পাকস্থলী। পাকস্থলীর দেহের পিছনের অংশ, আমি আরেকটা ছবি অ্যাড করেছি তোমাদের সুবিধার জন্য, আমি দুটো ছবি এখানে দেখিয়েছি। যেমন এখানে যেমন স্যালিভারি গ্ল্যান্ড দেখাচ্ছে, তিন জোড়া লালাগ্রন্থি, আমি নামগুলো বলবো। তারপর আছে ইউসোফেগাস, এখানে মাউথ, আর এখানে যে স্টোমাক, তারপর প্যানক্রিয়াস পাতার মতো অগ্রাশয়, লিভার, গল ব্লাডার। এখানে স্টোমাকে দেখো কার্ডিয়াক পাকস্থলী যে আমি বলেছিলাম হৃৎপিণ্ডের নিকটবর্তী, অনেকটা হৃৎপিণ্ডের মতোই কিন্তু দেখতে লাগছে একটু ইচ্ছা করে, সেটা হচ্ছে কার্ডিয়াক পাকস্থলী। এই কার্ডিয়াক পাকস্থলীর এখানে একটা পেশী বলয় আছে বললাম, বলয়ের নিকটবর্তী অংশ, এরপর ফান্ডাস বললাম, পাকস্থলীর দেহ বললাম যে মধ্যবর্তী অঞ্চল, তারপর পাইলোরিক পাকস্থলী, এই যে পাকস্থলীর দেহের পিছনের অংশকে পাইলোরিক পাকস্থলী বলছে। এই অংশের পেছনেই কিন্তু ডিউডেনাম অবস্থিত। ডিউডেনাম, পাইলোরিক পাকস্থলী এবং ডিউডেনামের মধ্যস্থলে একটা পেশী গঠিত বলয় বা কপাটিকা থাকে, যা পাইলোরিক স্ফিংক্টার নামে পরিচিত। এগুলোই এভাবেই আমাদের পাকস্থলীতে যান্ত্রিক যে কাজটা হবে এই অঞ্চলগুলো কিন্তু করবে। এটা হচ্ছে আমাদের পাকস্থলীর পরিচয়। তারপর আসুন লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র, স্মল ইন্টেস্টাইন, তারপর অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সটা অনেক সময় দেখা যায় যে অনেকের অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠে অ্যাপেন্ডিক্সটা অপসারণ করে ফেলতে হয়। এটা তেমন কোনো ঝামেলা হয় না অ্যাপেন্ডিক্সটা ছাড়া। কিন্তু অনেক সময় যে তেল জাতীয় বা চর্বি জাতীয় খাদ্য, যেসব রোগীর অ্যাপেন্ডিক্সের সমস্যা থাকে বা অ্যাপেন্ডিক্স থাকে না, তাদেরকে বলা হয় তেল জাতীয় খাদ্য অ্যাভয়েড করার জন্য। এরপর আসছে রেকটাম, এরপর এনাস। এখন আসো মুখগহ্বরে খাদ্য পরিপাক। মুখগহ্বরে খাদ্য পরিপাক মুখছিদ্রের পরের অংশ, আমি এই ছবিতে দেখিয়েছিলাম। এই যে মুখছিদ্রের পরের অংশই কিন্তু মুখগহ্বর। মুখগহ্বরের সম্মুখভাগে ঠোঁট, দাঁত, গাল, মাড়ি, ফেনুলাম নিয়ে গঠিত এবং উপরের চোয়াল ও নিচের চোয়াল নিয়ে বড় প্রকোষ্ঠ গঠন করে। জিহ্বায় টেস্ট পার্ট থাকে, অর্থাৎ জিহ্বায় অনেকগুলো টেস্ট স্বাদগুড়ি থাকে। এই স্বাদগুড়ির কাজগুলো কি এখন দেখব। জিহ্বায় অগ্রভাগে টেস্ট পার্ট, মিষ্টি স্বাদ, সুইট টেস্ট। তোমরা সবাই মিষ্টি খুব পছন্দ করো, জানি, বুঝি যে এই বয়সে মিষ্টি অনেকে পছন্দ করে। এই টেস্ট পার্ট কিন্তু মিষ্টি স্বাদ গ্রহণ করে। দুই পাশের কুড়িগুলো অম্ল স্বাদ। অম্ল স্বাদ বলতে বলেছিলাম ভিটামিন সি যুক্ত খাবার, ভিটামিন সি থাকতে পারে এমন টক জাতীয় খাদ্য আছে, আমলকি আছে, তেঁতুল আছে, এগুলোর তাহলে টেস্টটা কোথায়? দুই পাশে। তারপরে পশ্চাৎ পৃষ্ঠদেশের কুড়িগুলো তিক্ত স্বাদ, করলা যেরকম তিক্ত, এটা কিন্তু পশ্চাৎ পৃষ্ঠদেশের টেস্ট পার্টগুলো। সম্মুখ ও পশ্চাৎ ভাগের কুড়িগুলো লবণ স্বাদ, অর্থাৎ সল্ট টাইপের যে টেস্টগুলো সেটা অনুভব করবে পশ্চাৎ ভাগের টেস্ট পার্ট। অর্থাৎ আমরা চার ধরনের টেস্ট পার্ট দেখতে পাচ্ছি। মিষ্টি স্বাদের জন্য জিহ্বার অগ্রভাগে, দুই পাশে টক স্বাদের জন্য, পশ্চাৎ পৃষ্ঠদেশের তিক্ত স্বাদ, সম্মুখ ও পশ্চাৎ ভাগে সল্ট স্বাদের অনুভবে সাহায্য করে। মুখগহ্বরের ছাদকে তালু বা প্যালেট যেটা বলে থাকে, এটা তোমরা জানো। এখন পরীক্ষায় অনেক সময় টেস্ট পার্ট সম্পর্কে একটা ছোট প্রশ্ন আসতে পারে, যেমন টেস্ট পার্ট কি, কোন টেস্ট পার্ট কোন অংশে টেস্ট স্বাদগুলি কিরকম স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। তার কথা তোমাদের যেহেতু অবজেক্টিভ আছে, তাহলে অবজেক্টিভেও কিন্তু এই টেস্ট পার্ট সম্পর্কে ইম্পর্টেন্ট টেস্ট পার্ট নিয়ে আসতে পারে কোশ্চেন অবজেক্টিভে। এছাড়া এখানে তিন জোড়া লালা গ্রন্থি থাকে, দুপাশে কানের নিচে প্যারোটিড গ্রন্থি, নিচের চোয়ালের ভিতর দিকে সাবমেন্ডিবুলার গ্রন্থি, জিহ্বার তলায় সাবলিঙ্গুয়াল গ্রন্থি। একটু আগে ছবিতে যাই তাহলে দেখতে পাবে কানের কাছে স্যালিভারি গ্ল্যান্ড আছে এক জোড়া, প্যারোটিড, তারপরে সাবমেন্ডিবুলার, তারপরে সাবলিঙ্গুয়াল গ্রন্থি।
এই হলো আমার মুখগহ্বরে খাদ্য পরিপাকের আগে আমি মুখগহ্বর সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। এবার আসো মুখগহ্বরে খাদ্যের যান্ত্রিক পরিপাক। খাদ্য গ্রহণের শুরুতে আমরা কি করি? চুইং, চর্বণ যেটা। অনেক ইনসেক্ট বা পোকামাকড়ে কিন্তু চুইং আছে, যেমন আর্থ্রোপোডার ইনসেক্ট গুলা, তেলাপোকা যেটা তোমরা ডিসেকশন করেই থাকো, ওখানেও দেখবে যে চুইং করে, তেলাপোকা কিন্তু চর্বণ করে। তারপর আমরা তা গলধকরণ করি। এই কাজটি মুখগহ্বরেই সম্পন্ন হয়। বিশেষ করে খাদ্য চর্বণের সাথে মুখগহ্বর সরাসরি জড়িত। কারণ এটা এখনই পাবে যেটা যে চর্বণ প্রাপ্তবয়স্ক অবস্থায় মানুষের প্রত্যেক চোয়ালের দন্তকোটরে 16টি করে মোট 32টি দাঁত থাকে। প্রতি চোয়ালের সামনে 4টি কর্তন, এগুলোর দুপাশে একটি করে ছেদন, ছেদনের পাশে 2টি করে অগ্রপেশন এবং চোয়ালের দুপ্রান্তে রয়েছে 3টি করে পেশন দাঁত। কর্তন দাঁত খাদ্য কাটা ও ছেঁড়া, ছেদন দাঁত খাদ্য ছেঁড়া, অগ্রপেশন দাঁত ও পেশন দাঁত খাদ্য চর্বণ ও পেশনে মানে পিষতে সাহায্য করে। এই চর্বণ প্রক্রিয়াটা ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন চর্বণ প্রক্রিয়াটা কিভাবে ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার আগে আমি দুইটা ইনফরমেশন বলছি। চোয়ালের পেশিসমূহ একত্রে কাজ করার ফলে কর্তন দাঁত চোয়ালের পেশি, বুঝতেই পারছো, কর্তন দাঁত 55 পাউন্ড এবং পেশন দাঁত 200 পাউন্ডের সমপরিমাণ বল খাবারের উপর প্রয়োগ করতে পারে। এক্ষেত্রে বেশিরভাগ চর্বণ পেশি পঞ্চম ক্রেনিয়াল নার্ভের মোটর শাখার সাথে যুক্ত। তোমরা যখন ব্রেন বা নার্ভাস সিস্টেম যখন পড়েছো, অবশ্যই পড়ে থাকবে ক্রেনিয়াল নার্ভ সিস্টেম, ক্রেনিয়াল সম্পর্কে জানতে পেরেছো। ওখানে সে পঞ্চম ক্রেনিয়াল নার্ভের মোটর শাখার সাথে কিন্তু এই চর্বণটা কমপ্লিটলি বা ডিরেক্টলি রিলেটেড। এই চর্বণ প্রক্রিয়া ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয় বললাম, এটা আমি এখানে বলেছি। ব্রেন স্টেমের স্বাদ কেন্দ্রসমূহ সুললিতভাবে চর্বণের উত্তেজনা যোগায়। এছাড়া মস্তিষ্কের হাইপোথ্যালামাস, অ্যামিগডালা এবং স্বাদ ও গন্ধ সংবেদী অঞ্চলের নিকটবর্তী সেরেব্রাল কর্টেক্স অঞ্চলও চর্বণ প্রক্রিয়ার সাথে জড়িত। অর্থাৎ সেরেব্রাল কর্টেক্স যে ব্রেইনের একটা পার্ট আছে সেটাও কিন্তু চর্বণের সাথে জড়িত। আবার চর্বণ প্রতিবর্তী চিউইং রিফ্লেক্স ক্রিয়াও চর্বণের সাথে অনেকাংশে জড়িয়ে আছে। প্রতিবর্তী ক্রিয়া সম্পর্ক তোমাদের পড়া হয়েছে, আমি যে চ্যাপ্টারটা নিবেল বিহেভিয়ার বা প্রাণীর আচরণ, সেখানে প্রতিবর্তী ক্রিয়া বলেছি। তাও আমি আরেকটু বলে নিই। জারবাস যেমন আমাদেরকে যদি মশা কামড় দেয়, ধরো আমার বাম হাত থেকে মশা বসেছে, আমার ডান হাতে থেকে ডান হাত দিয়ে এটাকে মারতে হবে, এটা কোথায় যাচ্ছে? আমার ব্রেইনে গিয়ে আমার ব্রেইন একটা রেসপন্স করছে যে আমাকে এটা মারতে হবে। সেই রেসপন্সটা সে ব্রেইন কিন্তু আমাদের টোটাল যে বডির সিস্টেমগুলা এটা কিন্তু সে কি করছে? কন্ট্রোল করছে। অর্থাৎ চর্বণটাও কিন্তু ব্রেইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর যদি একদম স্পেসিফিক্যালি জানতে চাও বা জানতে হয়, তাহলে সেরেব্রাল কর্টেক্স অঞ্চল এই চর্বণের শ্বাস প্রক্রিয়ার সাথে যুক্ত আর পঞ্চম ক্রেনিয়াল নার্ভের মোটর শাখার সাথে যুক্ত। এটা হলো আমার মেকানিক্যাল ডাইজেশন। মুখে আমাদের যে মেকানিক্যাল ডাইজেশনটা হলো সেটাই হচ্ছে এই চর্বণ। তারপরে চর্বণের মাধ্যমে এই মুখগহ্বরে খাদ্য পরিপাকের এই যান্ত্রিক প্রক্রিয়াটা হয়ে থাকে। মুখে খাদ্য দানার উপস্থিতিতে মুখ প্রথমেই কিন্তু প্রতিবর্তী বাধার সৃষ্টি করে, এতে করে নিম্ন চোয়াল নিচের দিকে নামে, ফলে চোয়ালের পেশিতে টান সৃষ্টি হয় যা চোয়ালকে পুনরায় তুলে আনে। যেমন আমি পরের স্লাইডে বলেছি আরো কিছু যান্ত্রিক পরিপাকে, যেমন যেটা প্রসেসটা বোঝার জন্য। খাদ্যবস্তু মুখগহ্বরে প্রবেশ করা মাত্র প্রথমে ঐচ্ছিক ক্রিয়ার মাধ্যমে নিচের চোয়াল ও জিহ্বার সঞ্চালন শুরু হয় এবং খাদ্যের সাথে লালা মিশ্রিত হয়ে খাদ্য নরম হয়। লালা মিশ্রিত খাদ্যবস্তু পিণ্ডাকার ধারণ করে। এটা হলো আমার যান্ত্রিক পরিপাক। এই পর্যন্তই আমার যান্ত্রিক পরিপাক। যেমন এই যে বললাম যে নিচের চোয়াল ও জিহ্বার সঞ্চালন শুরু হয়, অর্থাৎ এতে করে নিম্ন চোয়াল নিচের দিকে নেমে যায় বলেছি, এতে করে দুই পাটির দাঁত সমূহ কাছাকাছি, ফলে চোয়ালের পেশিতে টান সৃষ্টি হয় যা চোয়ালকে পুনরায় তুলে আনে। অর্থাৎ নিচের চোয়ালে যে নিচে নামলো সেটা কিন্তু আবার পুনরায় তুলে আসে। এটা তো তোমরা যখন খাবারটা চাবাচ্ছ বুঝাই যায়। এতে করে দুই পাটির দাঁত সমূহ কাছাকাছি এবং এসে খাদ্য দ্বারা ঘর্ষণের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াটি পুনঃ পুনঃ ঘটার ফলে খাদ্য চর্বিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। এদিকে মুখে অবস্থিত জিহ্বা খাদ্য নাড়াচাড়া অংশ নিয়ে আলোচ্য প্রক্রিয়াটিকে আরো কার্যকর করে তোলে। আলজিহ্বা বা এপিগ্লটিস অন্ননালীর উপরে এক ধরনের ঊর্ধ্বগামী বল প্রয়োগ করায় খাদ্য চর্বণের সময়
খাদ্য শ্বাসনালীর ভিতরে প্রবেশ না করে অন্য নালীর ভিতরে প্রবেশ করে, যেটা আমি একটু আগে ছবি দেখার সময় বলেছিলাম যে খাদ্য যদি এপিগ্লটিস এর মাধ্যমে মানে খাদ্য নালীতে অন্য নালীতে না গিয়ে যদি শ্বাসনালীর ভিতরে প্রবেশ করে তাহলে সমস্যা হতে পারে। এছাড়া লালারসের মিউকাস খাদ্যকে পিচ্ছিল করে। এই পর্যন্ত আমার খাদ্যের যান্ত্রিক পরিপাক। এরপর আসো রাসায়নিক পরিপাক। লালারসে টায়ালিন ও ম্যালটোজ নামক শর্করা বিশ্লেষণকারী এনজাইম থাকে। এনজাইম সম্পর্কে আমি একটু করে বলেছিলাম, যেমন এগুলোকে বলেছিলাম কি বলতে পারবেন যে বলো টায়ালিন ও ম্যালটোজ নামক শর্করা বিশ্লেষণকারী এনজাইম থাকে। এগুলো জটিল শর্করাকে ম্যালটোজে পরিণত করে ও সামান্য ম্যালটোজ গ্লুকোজে পরিণত হয়। টায়ালিন ও ম্যালটোজ নামক শর্করা বিশ্লেষণকারী এনজাইম অর্থাৎ কেমিক্যাল কম্পাউন্ড বা কেমিক্যাল স্ট্রাকচার যে কেমিক্যাল এগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ এই টায়ালিন ও ম্যালটোজ নামক শর্করা বিশ্লেষণকারী এনজাইম থাকে। এগুলো যেভাবে করছে এটা আমি একটু ফ্লো চার্টের মতো করে দেখিয়েছি, যেমন শর্করা পরিপাক, মুখবিবরে, টায়ালিন এনজাইম। এখন সিদ্ধ শ্বেতসার বা কার্বোহাইড্রেট বলতে আমরা কোন খাবারটাকে বুঝবো? রুটি হতে পারে, ভাত হতে পারে, মুড়ি হতে পারে। এইসব মুড়িও যদি সিদ্ধ শ্বেতসারে পড়বে না, কিন্তু এটা কিন্তু কার্বোহাইড্রেট। শ্বেতসারে পড়ছে, সিদ্ধ শ্বেতসারটা টায়ালিন এনজাইমের মাধ্যমে ম্যালটোজে পরিণত হলো, ম্যালটোজ থেকে আবার গ্লুকোজে, অর্থাৎ সিম্পল ইউনিটে চলে যাবে। গ্লুকোজ কিন্তু একবার সিম্পল ইউনিট বা সিঙ্গেল ইউনিট বা একক প্রাইমারি ইউনিট অফ কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেটে আমরা গ্লুকোজ যে এককটা সেটা পেয়ে যাব এই মুখবিবরে। শর্করা পরিপাকটা হবে এই এনজাইমগুলোর মাধ্যমে, অর্থাৎ শর্করা পরিপাকটা আমরা মুখবিবরে পেয়ে যাচ্ছি। কিন্তু মুখবিবরে কি আমিষ পরিপাক হবে? হবে না। মুখবিবরে যদি কোশ্চেন আসতেও পারে, এক নম্বর একটা কোশ্চেন যে আমিষ পরিপাক কি মুখবিবরে হয়? না, না আমিষ পরিপাক মুখবিবরে আমিষ পরিপাক হয় না। আমিষ পরিপাক তাহলে কোথায় হচ্ছে? পাকস্থলীতে আমিষ পরিপাক হয়। পাকস্থলীতে আমিষ, আমি যখন পাকস্থলীতে খাদ্যের পরিপাক দেখাবো তখন ওখানে আমি আবার ডিটেলসটা দেখাবো। এখন আমি জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি, আমিষ যোগ পানি প্রোটিওজ এবং পেপটনে পরিণত হয়ে যাচ্ছে। এবার আসো আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাকে। পাকস্থলীতে খাদ্য পরিপাক যান্ত্রিক পরিপাক। এখানে আমি লিখেছি পেরিস্টালসিস ঘটে। এখন পেরিস্টালসিসটা কি? একটু পরেই লেখা আছে এখানে 4 নাম্বার পয়েন্টে। পেরিস্টালসিসটা আগে একটু আমরা জেনে নিই যে পাকস্থলী, যদিও আমি আগের দুই এক স্লাইড আগে বলেছি যে পাকস্থলীটা কিরকম, পাকস্থলীর অংশগুলো। তারপর আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি। অন্ননালীর পেছনে অবস্থিত বৃহদাকার থলির মতো অংশই হলো পাকস্থলী। পাকস্থলীর প্রাচীর বেশ পুরু ও পেশিবহুল। পাকস্থলীর সম্মুখ প্রান্ত অন্ননালীর সাথে এবং পশ্চাৎ প্রান্ত ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম অংশের সাথে যুক্ত। পাকস্থলীতে নিম্নরূপ অংশসমূহ দেখা যায়, ওটা বলেছিলাম কার্ডিয়াক পাকস্থলী, পাকস্থলীর দেহ, পাইলোরিক পাকস্থলী। এখন আসো পাকস্থলীতে যে প্রাচীর তিনটি পেশিস্তর, পাকস্থলীর প্রাচীরটা পেশিবহুল আমি বলেছি। এখন যে তিনটি পেশিস্তর নিয়ে গঠিত সেখানে দেখাচ্ছি বহিঃস্থ অনুদৈর্ঘ্য, মধ্যস্থ বৃত্তাকার ও অন্তঃস্থ তির্যক পেশি। খাদ্য পাকস্থলীতে প্রবেশের পর প্রতি 15 থেকে 20 সেকেন্ড পর পর পাকস্থলীর সংকোচন ও প্রসারণের মাধ্যমে কাইমে পরিণত হয়। অর্থাৎ আমি যে পেরিস্টালসিসটা বলেছি, খাদ্য পাকস্থলীতে প্রবেশের পর প্রতি 15 থেকে 20 সেকেন্ড, খুবই কম সময়ের মধ্যে কিন্তু কম সময় পরপরই পাকস্থলীর সংকোচন ও প্রসারণ হচ্ছে, সেটাই পেরিস্টালসিস, এবং এটার ফলে কিন্তু কাইম পরিণত হচ্ছে। এখন আমাকে হয়তোবা সামনে থাকলে জিজ্ঞেস করতে ম্যাডাম কাইম কি, বা কোশ্চেনও কিন্তু আসে কাইম কি, এক নম্বর একটা কোশ্চেন আসে হোয়াট ইজ কাইম। কাইম হচ্ছে এই পেরিস্টালসিস ঘটার পরে, আমি এখানে যেভাবে লিখেছি সেটা লিখে দিলেও হবে। খাদ্য পাকস্থলীতে প্রবেশের পর প্রতি 15 থেকে 20 সেকেন্ড পর পর পাকস্থলীর সংকোচন ও প্রসারণের মাধ্যমে যে অর্ধ পরিপাকৃত মন্ডে পরিণত হয়, অর্ধপাচিত মন্ডে পরিণত হয়, সেটাই কাইম। এটা হলো আমাদের মেইন ইনফরমেশন গুলো। এবার আসছে আমি যান্ত্রিক পরিপাক কিভাবে ঘটে সেটা। পাকস্থলীতে খাদ্য পরিপাক প্রক্রিয়া। খাদ্যদ্রব্য জমা রাখা। পাকস্থলী কিন্তু স্বাভাবিক চাপে 0.8 থেকে 1.5 লিটার 1.5 অর্থাৎ 1.5 লিটার খাদ্য উপাদান ধরে রাখতে পারে। কিভাবে ধরে রাখতে পারে? খাবার যখন পাকস্থলীতে প্রবেশ করে তখন স্নায়বিক প্রতিবর্তী ক্রিয়া, একবার বলেছি প্রতিবর্তী ক্রিয়াটা কি, মশার উদাহরণ দিয়েছি। প্রক্রিয়া
ক্রিয়ার ফলে এর পেশিগুলো দেহার ক্রমান্বয়ে প্রসারিত হতে থাকে। ফলে নতুন গৃহীত খাবার পাকস্থলীর প্রথম অংশে প্রবেশ করলে পূর্বের গৃহীত খাবার এর পরবর্তী অংশে অগ্রসর হয়, অর্থাৎ পাকস্থলী থেকে সেটা ডিউডেনামে চলে যায়, যেটা 3 নম্বর পয়েন্টে আছে, পাকমণ্ডলে ডিউডেনাম স্থানান্তর বা পাকস্থলী খালিকরণ। এতে করে পাকস্থলী দেয়াল ক্রমশ বাইরের দিকে প্রসারিত হতে থাকে, ফলশ্রুতিতে ক্রমান্বয়ে আরো অধিক পরিমাণ খাবার পাকস্থলীতে ঢুকতে থাকে। এভাবে পাকস্থলীর স্বাভাবিক চাপে 0.8 থেকে 1.5 লিটার 1.5 লিটার আর পর্যন্ত খাদ্য উপাদান ধরে রাখতে পারে। এবার আসো খাদ্যের মিশ্রণ ও প্রচলন, মিক্সিং অ্যান্ড প্রপালশন অফ ফুড। যে পর্যন্ত খাবার পাকস্থলীতে জমা থাকে সে পর্যন্ত পাকস্থলীতে একটি দুর্বল পেরিস্টালটিক, যেটাকে পেরিস্টালসিস বলেছিলাম, পেরিস্টালসিস খেয়াল করেছো, সে পেরিস্টালটিক একটা কি হচ্ছে সংকোচনমূলক ঢেউ কাজ করে, যাকে মিক্সিং ওয়েভস বা মিক্সিং ঢেউ বলে। পাকস্থলীর মধ্য থেকে উপরের অংশ শুরু হওয়া এরূপ ঢেউ প্রতি 15 থেকে 20 সেকেন্ডে পাকস্থলীর এন্ট্রাম অংশের দিকে সঞ্চালিত হতে থাকে। পরিপাক নালীর গাত্র হতে সৃষ্ট বেসিক ইলেকট্রিক্যাল রিদম স্বতঃস্ফূর্তভাবে হালকা ঢেউ হিসেবে পাকস্থলীর গাত্রে প্রবাহিত হয়। এর সাথে পাকস্থলীর দেহের সংকোচনমূলক ঢেউ পেরিস্টালটিক অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি করে, যা ক্রমান্বয়ে পাকস্থলীর পাইলোরাস অংশে উচ্চতর চাপের সৃষ্টি হয়। এভাবে সৃষ্ট সংকোচক বলয় পাকস্থলীস্থ খাদ্য মিশ্রণেও সহায়তা করে। অর্থাৎ সংকোচন প্রসারণটা ঢেউ একটা অ্যাকশন রিঅ্যাকশন পোটেনশিয়াল, সেটার মাধ্যমে এই খাদ্য মিশ্রণ হয়। এভাবে পুনঃমিশ্রণের ফলে পাকস্থলীর খাবার অর্ধতরল কায়মে বা পাকমণ্ডে পরিণত হয়। এবার আসো পাকস্থলীস্থ পাকমণ্ডের ডিউডেনাম স্থানান্তর বা পাকস্থলী খালিকরণ। পাকস্থলী খালি হওয়া নির্ভর করে পাকস্থলীতে কতটা খাদ্য পূর্ণ হয়েছে এবং পাকস্থলীর ক্রমসংকোচন, স্টোমাক পেরিস্টালসিস। বারবার পেরিস্টালসিস কথাটা আসছে কারণ স্টোমাকে কিন্তু পেরিস্টালসিসটা হয়। এর ফলে নিঃসৃত গ্যাস্ট্রিন হরমোন কতটা উত্তেজনা সৃষ্টি করছে তার উপর। এখন গ্যাস্ট্রিন হরমোন বলতে হলে পাকস্থলীর রাসায়নিক পাকস্থলীতে খাদ্য পরিপাকের রাসায়নিক প্রক্রিয়াটাও জানতে হবে, এটা আমি একটু পরেই বলছি। সেই গ্যাস্ট্রিন হরমোন যতটা উত্তেজনা সৃষ্টি করবে ততটুকুই এর সাথে ক্ষুদ্রান্তের ডিউডেনাম যে বাধা সৃষ্টি করে তা পাকস্থলীর খালি হওয়াটাকে ধীর গতি করে। এক্ষেত্রে ডিউডেনামের প্রাচীরের কোষ হতে নিঃসৃত সিক্রেটিন হরমোনের ক্রিয়ার ফলে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ বাধাগ্রস্ত হয়, ফলে পাকস্থলীতে গ্যাস্ট্রিনের কার্যক্রম ধীর গতিতে হয়, এর খালিকরণের সময় বৃদ্ধি পায়। আবার এন্টারোগ্যাস্ট্রিক যে ইনহিবিটরি নার্ভাস ফিডব্যাক রিফ্লেক্স ও হরমোনাল ফিডব্যাক উভয় ডিউডেনামে বাধা দানের ক্ষেত্রে ক্রিয়া করে। এই বাধাটি আসা আবার দুটা মূল কারণ, যদি ক্ষুদ্রান্তে অতিরিক্ত পরিমাণ পাকমণ্ড থাকে আর পাকমণ্ড অতিরিক্ত অম্লীয় হয়ে থাকে। এখন আমি রাসায়নিক প্রক্রিয়াটা যদি বলি, পাকস্থলী খাদ্যের রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে পাকস্থলীতে গ্যাস্ট্রিক পিট থাকে। এটা যদি জানি যে আমার পাকস্থলীতে কোন কোন কেমিক্যাল গুলো কাজ করে তাহলে আমার পরিপাকটা বুঝতে সহজ হয় বা এনজাইমগুলো কাজ করে। গ্যাস্ট্রিক পিটে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। গ্রন্থিতে 4 ধরনের কোষ পাওয়া যায়, মিউকাস কোষ, অক্সিনটিক কোষ, জাইমোজেনিক কোষ, আর্জেন্টাফাইন কোষ। এখন এই কোষগুলো নিয়ে একটু হয়তোবা কঠিন লাগছে, পরে এটা ঠিক হয়ে যাবে পড়তে পড়তে। তবে মিউকাস কোষটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সেল, কারণ এই যে এখানে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিডও কিন্তু উৎপন্ন হয়, কাজ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড যতটা পরিপাকে যা করবে সেখানে পাকস্থলীর প্রাচীরটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিডে ধ্বংস হয়ে যেতে পারত, কিন্তু সেটা ধ্বংস হয় না, কারণ এই মিউকাস কোষ কি করে একটা আবরণ সৃষ্টি করে পাকস্থলীর প্রাচীরে। এই আবরণের কারণেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাকস্থলীর প্রাচীরটাকে ধ্বংস করে ফেলতেছে না। এছাড়াও পাকস্থলীর প্রাচীরটা পেশিবহুল, তোমরা জেনেছ, এই কারণে HCl-টা সেখানে ওভাবে এটা ধ্বংস করছে না পাকস্থলীর প্রাচীরটাকে। এখন আসো গ্যাস্ট্রিক গ্রন্থির রসকে গ্যাস্ট্রিক রস বলে। এটা আমি গ্যাস্ট্রিক পিট বলেছি। পূর্ণবয়স্ক মানুষের 2 লিটার গ্যাস্ট্রিক রস উৎপন্ন হয়। আমাদের যে অনেক সময় বলে থাকি যে অ্যাসিডিটির ব্যথা হচ্ছে, অনেকেই বলতে শুনবে অ্যাসিডিটি হচ্ছে, এখানে কিন্তু এই সমস্যাটার সমাধান, যে গ্যাস্ট্রিক রসের যদি ভারসাম্যটা ঠিক না থাকে আর কেউ যদি ভারসাম্যটা ঠিক রাখতে পারে সেখানে কিন্তু অ্যাসিডিটি প্রবলেমটা হবে না, কিন্তু ভারসাম্য ঠিক না থাকলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি হয়। অনেকক্ষণ না খেয়ে থাকলেও কিন্তু ওই যে বলা হয় অ্যাসিডিটি, দেখা যায় যে পেটের খিদা মানে পেটটা খালি, পাকস্থলীটা খালি হয়ে যাচ্ছে, অ্যাসিডিক জুসটা উৎপন্ন হচ্ছে বেশি, তখন জ্বালা পোড়াটা বেশি হচ্ছে, অনেক সময় বুকও জ্বলে এই গ্যাস্ট্রিক রসের ভারসাম্যহীনতার ফলে। এখন এটার একটা ইন্টারেস্টিং ছবি আমি তোমাদের দেখাবো, এই যে উইক অ্যান্ড আনহেলদি সিচুয়েশন।
এই আনহেলদি সিচুয়েশনটা কিন্তু এই অ্যাসিডিক জুসের তারতম্যর ফলেই হয়ে থাকছে। আশা করি তোমরা তাহলে পাকস্থলীর রাসায়নিক পরিপাকটাও বুঝতে পেরেছো, যে পাচক রস বা গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়, এই রসটাই হচ্ছে পাকস্থলীতে পরিপাক করে। কি পরিপাক করবে? আমিষ, স্নেহ, এরকম। আমিষটা পরিপাক করে আমি আগেই বলেছিলাম প্রোটিনটা প্রোটিওজ পেপটনে পরিণত হচ্ছে। কেসাইন কেসাইন যেমন দুগ্ধ প্রোটিন, দুগ্ধ প্রোটিন প্যারাথিসিনে পরিণত হয়। জিলেটিন পেপটন ও পলিপেপটিডে পরিণত হয়। এরকম ভাবে একটা যেমন প্রোটিন আমরা কি জানি কমপক্ষে 20টা অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিনে পরিণত হয়। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সিম্পল ইউনিট, একক। সেই প্রোটিনটা কিন্তু পেপসিন এনজাইম দিয়ে প্রোটিওজ ও পেপটনে পরিণত হচ্ছে, পেপটন থেকে আবার অ্যামিনো অ্যাসিড এককও পরিণত হচ্ছে। এটা গেল প্রোটিন পাকস্থলীতে আমিষ পরিপাকে যেভাবে পরিপাক হচ্ছে সেটা। এবার আসো স্নেহ পরিপাক। স্নেহ পরিপাক যেটা লিপিড ডাইজেশন। এখন লিপিড ডাইজেশন পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লিষ্টকারী এনজাইম থাকে। এরা স্নেহ পদার্থকে বিশ্লিষ্ট করে মনোগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। অর্থাৎ গ্যাস্ট্রিক লাইপেজ যে এখানে এনজাইমটা, সেটাই কিন্তু দুর্বল বিশ্লিষ্টকারী এনজাইম হলেও সেটা লিপিডকে কিন্তু বিশ্লেষণ করতে পারছে, মনোগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করতে পারছে। অর্থাৎ আমি আশা করি যে তোমরা এই চ্যাপ্টারটার যে 3টা অঙ্কের যে এগুলা বললাম পরিপাকগুলো, সেগুলো বুঝতে পেরেছো। মুখ গহ্বরে প্রথমে বলেছিলাম মুখ গহ্বরে যান্ত্রিক পরিপাক, মুখ গহ্বরে রাসায়নিক পরিপাক, পাকস্থলীতে খাদ্য পরিপাক, পাকস্থলীতে রাসায়নিক পরিপাক। যেমন মুখ গহ্বরে বলেছিলাম শর্করা পরিপাক হয় কিন্তু আমিষ পরিপাক হয় না। পাকস্থলীতে বলেছি পাকস্থলীতে আমিষ পরিপাক হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটাও বলেছি। এছাড়া তোমাদের এই চ্যাপ্টারে পরিপাক গ্রন্থির কিছু কাজ আছে, পরিপাক গ্রন্থি সম্পর্কে আছে, আর আছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। এছাড়া পরিপাকী স্নায়ুতন্ত্র, হরমোনের ভূমিকাও দেখবে, সেটাও পড়তে পারবে। এই পর্যন্তই আমি আমার ক্লাসটা শেষ করছি। তোমাদেরকে সবাইকে ফার্স্ট বলার আগে আরেকটা ইনফরমেশন বলে দিচ্ছি। পাকস্থলীতে খাদ্যবস্তু 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। খাদ্যবস্তু অর্ধপাচিত অম্লধর্মী গাইমে পরিণত হলে পাইলোরিক পাকস্থলীর প্রান্তে অবস্থিত যে স্ফিংক্টার, সেটা স্ফিংক্টারটা সম্পর্কে আগে বলেছি পাইলোরিক পাকস্থলী দেখানোর সময়। স্ফিংক্টার পেশীর ক্রিয়ার ধীরে ধীরে ডিউডেনামে প্রবেশ করে, অর্থাৎ ডিউডেনামে পাকস্থলী থেকে ডিউডেনামে প্রবেশ করে পাকস্থলী খালি হয়ে যায়, সেটা আমরা দেখেছি বলেছি। তোমাদেরকে আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস করার জন্য ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আমার আজকের ক্লাস। সবাই ভালো থেকো।